তার নিখোঁজ হওয়ার আজ 15 দিন হয়ে গেল। কোনো হদিস নেই, কোথায় আছে, কেমন আছে, কি করছে, এমনও হাজারো প্রশ্নের অজানা উত্তরের খোঁজে নির্বোধ হয়ে বসে থাকে অনু। বাড়ির সবাই যে অনেক দিশেহারা হয়ে আছে। ইপ্তির মা তো অনেকটা বাকশক্তি হারিয়েই বসে আছেন। একমাত্র ছেলে, তার একমাত্র অবলম্বন, দুটো সন্তানের জননী তিনি। মেয়েটাকে যতটা না ভালোবাসেন তার থেকে হাজার গুণ হয়তো ছেলেকে ভালোবাসেন। ছেলেটাও ঠিক তেমন, সব দিক থেকে সবার খেয়াল রাখে। নীলু তো আজকাল কথা বলাই বন্ধ করে দিয়েছে। যে বাচ্চা মেয়েটা পুরো বাড়িটা মাথায় তুলে রাখতো, সে আজ কতটা শান্ত হয়ে বসে রয়। মামার কিনে দেওয়া ফোনটাই মামার সাথে তোলা পিকগুলো দেখে আর কাঁদে। এতটুকু বাচ্চা ইপ্তির শোকে কাতর হয়ে গেছে। সেখানে বড়দের কী অবস্থা সেটা বলার বোধগম্যতা রাখে না। ইফতির বোন তো নিজেকে কিছুতেই ক্ষমা করতে পারছে না। কেন যে সে তার ভাইকে পাঠালো বাড়ির বাইরে? যদি না সে পাঠাতো আজ তাহলে এমনটা হতো না। এলাকায় খোঁজ নিয়ে জানা গেল ইফতির সাথে কারোরই কোনো শত্রুতা নেই, বরং তার শুভাকাঙ্ক্ষেই বেশি। সবার সাথে হেসে খেলে কথা বলতেন, ছোট বড় সবার সাথেই তার সম্পর্ক বিদ্যমান। কারোর সাথে দাদা নাতি, কারোর সাথে কাকু ভাতিজা, আবার কারোর সাথে ভাইয়ের সম্পর্ক। ওনার আলমারিটা খুললে অনু তার কত জামা যে নিথর হয়ে পড়ে আছে, কখনো তো এই প্যান্টগুলো পরতে দেখেনি ইফতিকে। দেখবে কি করে? কাজের চাপে যে ছেলেটা নিজের স্মার্টনেসটাকেই ভুলে গিয়েছে। এক সময় খুব করে শৌখিনতায় চলতো, সে যখন দায়িত্ব নিতে শিখেছে এরপর থেকে সে যে নিজেকেই ভুলে গেছে। শপিং তো করে ঠিকঠাক, তবে পরা হয় না। তার আলমারিতে থাকা প্রায় সব ড্রেসগুলোই তার বোনের চয়েজে কিনা। ছেলেটা বোনকে অনেক ভালোবাসতো আর আচরণে খুব করে প্রকাশ পায়। পড়ার টেবিলের ড্রয়ারটা খুলতেই অনেকটা ডায়েরি চোখে পড়ল অনুর। 3টা ডায়েরি, একটাতে লেখা সিন্স 2014-15, দ্বিতীয়টাই সিন্স 2015-17, শেষটাই সিন্স 2018। ইফতি যে নিজের মাঝে থাকা অব্যক্ত কথাগুলো তার ডায়েরিগুলোর সাথে কথোপকথনে আসক্ত থাকতো তা খুব করে বুঝতে পারল অনু। শেষ ডায়েরিটা যে অনুকে নিয়ে সে তো জানে। শেষ ডায়েরি হাতে নিয়ে নিল অনু। প্রথম পৃষ্ঠা তো তার পড়া হয়েইছে, পৃষ্ঠা 14। তার কথা শুনে তো আমি অবাক না হয়ে থাকার কোনো বিষয় খুঁজে পাচ্ছি না। এই মেয়ে আবার বউ হয়ে আমারই সাথে সংসার করছে আজ 2 দিন ধরে, কিন্তু আদৌ সে আমার নামটাই জানে না। বিয়ের পাকাপোক্ত কথাবার্তার মধ্যেই বিয়ের আগে পরিচয় তার পরিবারের সাথে 1 মাস আগ থেকে, কিন্তু সে আমার নামটা পর্যন্ত জানতে পারলো না আগে। নাকি কখনো জানার প্রয়োজন মনে করেনি সে, নাকি তার এই বিয়েটাতেই মত নেই। আমার বউটা যখন লজ্জা পায়, ইস, তখন তাকে দেখার মতো লাগে। ইচ্ছে করে নিজের মিশিয়ে নিয়ে রাখে। এমন চাহনির প্রেমে বারে বারে পড়তে চায়। নতুন করে নতুন ভরে লজ্জা মাখা মুখে আমার বউটাকে যতটা সুন্দরী লাগে, তার চেয়ে 1000 গুণে বেশি রাগান্বিত ফেসে লাগে। কিছু কথা তাকে বলতে চাই, তবে বলতে পারি না। লজ্জা যে শুধু নারীদেরই থাকে তা কিন্তু নয়, লজ্জা পুরুষদেরও থাকে। যখন কোনো পুরুষ তার স্ত্রীর প্রেমে পড়ে, তখন তার লজ্জা অটো পাশের মতোই অটো হয়ে চলে আসে। তবে আমার বউয়ের অনুর কাছে আমার গভীর ভালোবাসার অধিক প্রকাশ করতে পারি, তবে ভয় হয় এই 2 দিনের যে সে আমার ভালোবাসা আর আমাকে সাদরে গ্রহণ করে নেবে তা কিন্তু নয়। আমার ভালোবাসা না হয় পুরনো দিনের কথা, কিন্তু সে তো আমাকে চিনে আজ 2 দিন, যেখানে সে আমার নামটা পর্যন্ত জানে না, যেখানে ভালোবাসার অধিকার চাওয়াটাও নিখাত বোকামি। ঘুমোতে এলাম, কিন্তু ঘুমের রানী যে আমার পানে নাহি দেখা দেয়। বউ যখন পাশে থাকে তখন কি কোলবালিশে কাজ হয়? বউয়ের পরম উষ্ণতা তো মিস করা যায় না। বউটাও যে আমার ঘুমিয়ে পড়েছে তা তো নয়, তারও যে ঘুম আসছে খুব বুঝতে পারছি। কি আর করা, দুজনের যখন একই দশা, তখন তো আর চাঁদের দশা হতে দেওয়া যায় না। বউকে নিলাম নিজের বাহুডোরে। বউকে যখন বুকের মাঝে নিয়ে ঘুমানোর আনন্দ আর অনুভূতিটা এমন জায়গায় আগে জানলে বিয়েটা আরও আগেই করে নিতাম। এতদিন শুধু কোলবালিশ আনন্দ খুঁজেছি। মনে হচ্ছে পৃথিবীর সব সুখ আমার আনন্দের দরজায় কড়া নাড়ছে। অনু চোখের অশ্রুতে ডায়েরির পাতাগুলো ভিজে উঠেছে। এমন করেই কেউ ভালোবাসতে পারে? আজ তার এত কষ্টের মাঝেও মুখে কোনো একচিলতে হাসির রেখা দেখা মিলছে না। এইভাবে তার হাসি পাচ্ছে যে বিয়ের 2 দিন
হয়েছে। যাওয়ার পরও যে তার ARF নামটা জানতে পারেনি, নাম তিন্নি বান্দামিন। শুনেছি মেয়েরা বিয়ের পর বাবার বাড়ি যেতে পারলে সবচেয়ে বেশি খুশি হয়। বিয়ের পর যখন মেয়েরা বাপের বাড়ি যেতে পারে তখন তাদের কাছে ঈদের খুশিটাও হার মেনে এই খুশির কাছে। এই বিষয়টা আজ অনুকে দেখে তার বাস্তবিক অভিজ্ঞতা অর্জন করলাম। রাতে যখন বাড়ি ফিরলাম, অনু তার চুলগুলো বাঁধতে চেয়েছিল, তবে নিষেধ করলাম তারে। ভালোই লাগছিল। খোলা চুলে তার সৌন্দর্যতা বহু গুণে বেড়ে গেল। জানি না তখন যদি সে চুলগুলো বেঁধে ফেলতো কেমন লাগতো, তবে আমার কাছে খোলা চুলেই তাকে সুন্দর লাগছিল। যেমন করেই দেখি তাকে তেমন করেই নতুনভাবে তার প্রেমে পড়ে বারে বারে। শুনেছিলাম মানুষ নাকি তার প্রেমিকার প্রেমে নতুন করে বারে বারে পড়ে। আমি তো আমার বইয়ের প্রেমে পড়েই বারে বারে পড়ে হাবুডুবু খাচ্ছি। অনুর চোখে আর লেখাগুলো স্পষ্ট দেখা, অশ্রুতে ঝাপসা হয়ে এসেছে। ডায়েরিটা বুকে নিয়ে বিছানায় শরীরটা এলিয়ে দিল। খুব খালি খালি লাগে আজকাল রুমটায়। চোখটা বুঝলেই মনে হয় এই তো তার বর তাকে এসে ডাক দিল, এই তো তিনি পড়ার টেবিলটায় কাজের ফাইলগুলোতে চোখ বুজে আছেন। ডায়েরিটা বুকে নিয়ে কখন যে অনু ঘুমিয়ে পড়েছে বুঝতেই পারল না। হুট করে কোনো কিছু শব্দে অনুর ঘুমটা ভেঙে গেল। ক্ষুব্ধ নিঝুম রাত্রি পেরো আসে আলোকিত উজ্জ্বল শিখা, অন্ধকারময় কালোকে অবসাদ মুক্ত করে শুভ্র সাদা বা নীলাভ আকাশ। গ্লানি ক্লান্তির অবসান হয়, আসে নতুন পরশ, নতুন আলো, নতুন সম্ভাবনা। সব কিছুই আমেজ আনন্দ নিত্য নতুন থাকলেও চলমান বহমান এক গতির ব্যাটারিবিহীন গাড়ির মতোই যেন থেমে গেছে অনুর জীবনের নতুন পথ চলা। যে অনিন্দ সুন্দর বহমান নতুন জীবনে ব্যাটারি ছিল তার ইফতি। ছলনা, গঞ্জনা, মান, অভিমান ইফতি অনুতে চললেও হুট করেই থেমে যাবে বা কোনো কালো অন্ধকার যে গ্রাস করে নিবে অনুর ছন্দময় জীবনটাকে, একলা করে দিবে, তা স্বপ্নেও কখনো ভাবেনি অনু। গতিপথ কোনো এক অজানা ভাষায় আটকে যাবে, একলা সঙ্গীহারা হয়ে জীবনের কোনো পথ পাড়ি দিবে, তা হয়তো অনু কখনোই কল্পনা করেনি। ছলনায়ও হয়তো কখনো কল্পনায় আনেনি ইফতি এমন পরিস্থিতিকে। কারণ অনেক আগেই থেকে হোক কিংবা পরে তারা দুজন দুজনকে যে বড্ড বেশিই ভালোবাসে। কোনো এক কাকডাকা ভোরে অজানা আতঙ্কে হুট করে উঠে বসে যায় অনুরিমা। বুকের ভেতরটা ধপ করে উঠে পাশের বালিশটা ফাঁকা দেখে। নতুন প্রায় মাস 2-2.5 মতো দেখা এই খাট তার নিজের রুম, যেই রুমে নিথর হয়ে পড়ে আছে ইফতির পড়ার টেবিল, পাশে এক আলমারি, এরই পাশে অনুর নিজের পছন্দ করা তালতলা থেকে কিনে আনা মাটির তৈরি একটি ফুলদানি। ইফতি প্রায়ই চমকে দিত নিত্য নতুন মৌসুমি ফুল এনে, তাতে সামান্য পানি ভিজিয়ে রাখত ইফতি। আর অনু হঠাৎ রুমে এসে ফুলের মৌ সুগন্ধে ইফতির ভালোবাসার মিষ্টি মধুর হয়ে যেত। আর তার পাশেই রয়েছে অনুর জন্য কিনে আনা ড্রেসিং টেবিলটা। অনুর বাবা দিতে চাইলেও ইফতি নেয়নি, নিজেই কিনে এনেছে, যা আজ নির্থর হয়ে পড়ে আছে। অথচ বিগত 2 সপ্তাহ আগেও অনু এই ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইফতির সুনিপুণ শাড়ি পরানো দেখছিল। ইফতি অনেক যতনে আর সুন্দর করে শাড়ি পরায় অনুকে। এতে ভালোবাসা বৃদ্ধি পায় বলে অনু নিজেও শাড়ি সুনিপুণভাবে পরতে পারলেও ইফতির হাতে শাড়ি পরত। বালিশ ভিজা হয়ে যায় এসব স্মৃতিচারণে ভাবতে ভাবতে। বিছানা ছেড়ে ওঠে অনু। পরক্ষণে মনে পড়ল ধীরে ধীরে সব। কক্সবাজার হতেই ইফতিকে নিখোঁজের খোঁজে খুঁজতে খুঁজতে মামা শ্বশুর বাড়িতে আসে সে, অর্থাৎ শ্বশুর বাড়ি। এসে অনুর শাশুড়ি হাঁ করা শুষ্ক মুখ দেখে অনু নিজ থেকে খুব অপরাধ বোধ হচ্ছিল। বারবার নিজেকে অলক্ষণে এক মেয়ে মনে হচ্ছিল, যে কিনা জামাইকে নিজ বাহু ধরে নিয়ে গেলেও আঁচলে বেঁধে মায়ের কোলে ফিরিয়ে দিতে পারেনি। অজানা এক আতঙ্ক গ্রাস করে নিল অনুর ছোট্ট মনটাকে। এক চিৎকার দিয়ে দৌড়ে ছুটে যেতে চাইল শাশুড়ি মায়ের কোলে, কিন্তু মায়ের কাছে আর যাওয়া হলো না। বরং শাশুড়ি, ননদের বর আর নীলু তারা ফিরে এলো অনুর কক্ষে। তারা এসে অনুকে আবিষ্কার করলো মেঝেতে লেপ্টে পড়ে থাকা অবস্থায়।
ধরাধরি করে সবাই অনুকে খাটে এনে শোয়ালো। কিছুক্ষণ পর অনুর হুঁশ ফিরল। ছোট্ট পুচকি নীলু তার মামাকে না পেয়ে যতটা না কাতর হয়ে তার চেয়েও দ্বিগুণ বেশি তার মামির দুর্বলতা দেখে কষ্ট পাচ্ছে তার মামির অবসাদগ্রস্ত চেহারা দেখে। অনু বলে উঠল, মা আপনি আমার রুমে। আমি কতটা অপারগ মা, না পারলাম আপনার ছেলেকে আঁচলে বেঁধে আপনার কোলে ফিরিয়ে আনতে, আর না পারলাম আপনার কাছে এখন যেতে। কান্না আর হতাশাগ্রস্ত অবস্থায় বলল অনু। ছোট্ট নীলুর কথা শুনে অনু অবাক না হয়ে পারল না। নীলু বলল, হ্যাঁ মামিমা, উঠো, তোমাকে উঠতেই হবে। তুমিই পারবে কি মামি? মা তুমি পারবে না আমার মামাকে ফিরিয়ে আনতে? অনু অবাক হয়ে শুয়ে শুয়ে সবার মুখের পানে চেয়ে রয়। বেশি অবাক হয় নীলুর মুখে মামিমা ডাকটা শুনে। এমন ডাকে শেষে মা বলে আজ অবধি কেউই ডাকেনি অনুকে। নীলু তার ছোট্ট নিষ্পাপ মনের হাজার অক্লান্তি নিয়ে এমন এক ডাকে অনুর মন আর দেহ দুটোই নাড়া দিয়ে ওঠে। ডায়েরি নিয়ে বসে আছে অনু। গভীর রাতে বইয়ের হাত ধরে খালি পায়ে হাঁটার মজাই আলাদা। এর মাঝে অন্যরকম একটা অনুভূতি আছে। জীবনে কারো বা কোনো মেয়ের হাত ধরে এমন অনুভূতি নিয়ে হাঁটিনি, তাই হয়তো এমন অনুভূতিগুলো নতুন লাগছে। শুনেছি বিয়ের আগে গল্পগুলো বিয়ের মধ্য দিয়ে সমাপ্তি ঘটে। এই কথাটির বিন্দুমাত্র সত্যতা নেই। আসল প্রেম তো বিয়ের পর শুরু হয়, যে প্রেম জন্মান্তরের বিদ্যমান থাকে। আজ একটা বিষয় লক্ষ্য করলাম অনুদের বাড়িতে। অনু যখন তার কাজিনদের সাথে কথা বলছিল, বিষয়টা আমায় রাগাচ্ছিল। কেন তা জানি না, তবে এটা তো বুঝতে পারছি প্রিয় মানুষটাকে আজ কারোর পাশে আমি কোনো মানুষই সহ্য করতে পারে না। এটাই হয়তো ভালোবাসার এক অসীম চিত্র। বউটা আমার খুবই সহজ সরল টাইপের, তবে যদি একবার তার মেজাজটা বিগড়ে যায় তাহলে তো ভারত পাকিস্তানের ক্রিকেট ম্যাচের উত্তেজনাকেও হার মানায়। অনু তো এটাই বুঝে বসে আছে সে আমার মনের রাজ্যের রানী হয়েছে আজ 3 দিন হলো, তবে সে তো এটা জানে না যে সে আমার মনের রানী বহু আগেই থেকেই হয়ে আছে। কোথাও যেন শুনেছি নিয়মিত জিমে না গিয়ে দুবেলা বউকে কোলে নিয়েও এতেও ব্যায়াম করা হয় বউয়ের প্রতি ভালোবাসা বাড়লে। তবে আফসোস একটা আমার রয়েই গেল। আমার বউকে কোলে নিয়ে আমাদের ভালোবাসা তো বাড়বে ঠিক আছে, তবে আমার আর ব্যায়াম করা হবে না। আমার বউয়ের সাইজ আর ওয়েট, আমার বউয়ের তো প্রতিহিংসার প্রভাবটাও আছে। যখন বললাম তাকে কোলে না নিয়ে তার কাজিনদের নিব, ও বাবারে বাহ, তখন তার রিয়াকশনটা দেখার মতো ছিল। বাপরে, মেয়েরা যে তাদের বয়স আরও ওজনের ব্যাপারে সেন্সিটিভ থাকে জানতাম, তবে এতটা সেন্সিটিভ সে আমার জানা ছিল না। আমার বউ তো তার বয়স, দিনক্ষণ, মাস, বছর সহ মনে রেখেছে, সাথে ওজনটা একদম টন হতে কেজি আর গ্রাম সহই মনে রেখেছে। অনুর ঠোঁটে হালকা হাসির আভা দেখা গেল। হয়তো এটা ভেবে হাসছে তার ওই অনুভূতিগুলো মনে পড়ছে যখন তার নাম 3 বান্দা মিন তাকে প্রথম কোলে তুলেছিল বাগানের মাঝে। সারা রাত কোলে নিয়ে থাকতে বললেও সেটাও রাজি ছিল নাম 3 মানুষটা। বরের কোলে প্রথম উঠেছিল সেদিন। সে কি করে ভুলবে ওই দিনের অনুভূতিগুলো? বউকে কোলে করে যখন রুমে এনে বিছানায় রেখে নিজের টি-শার্টটা খুলতে যাব, সে তো কিছু ভেবে বসলো। তবে সে এমনটা ভাবলো কি করে? আমি এমন কিছু করব যেটা তার তো তার ক্ষতি হবে। সে কি জানে না যে অসুস্থ? এমনটা জেনেও আমি কেন করব এসব? ডায়েরিটা বুকের মাঝে লাগিয়ে অনু নিজেই বলে উঠেছে, জানেন মিস্টার, আপনি আজ আমার কাছে নেই, তবুও আপনার প্রতিটা ছোঁয়া আমি চোখ বন্ধ করে অনুভব করতে পারি। আপনার সেই কেয়ারগুলো, আপনার ভালোবাসা। আপনার মতো পারফেক্ট মানুষকে পেয়েও কেন কি করে আমি হারালাম? আপনাকে ছাড়া না আমার একটা মুহূর্তও চলছে না। আজ আপনি না থেকেও আপনার কাছ থেকে থাকার অনুভূতিগুলো আমাকে দিচ্ছেন। আচ্ছা, আপনি কি জেনে বুঝেই এই ডায়েরিটা লিখেছেন যাতে আপনার অনুপস্থিতি আমাকে আপনার কাছে অনুভব করতে পারি? হয়তো তাই
আজ আপনাকে এতটা কাছ থেকে অনুভব করছি। অনু কথাগুলো নিজেই বলছে আর চোখের অশ্রু ঝরাচ্ছে। ইফতির বাইকটা ধুলো বালি জমে আছে, অনেকদিন ধরেই যে পড়ে আছে, মালিকের ছোঁয়া লাগেনি। জানো বৌমা, আমার ছেলেটা বহু শখ ছিল বাইকের প্রতি। বাইকটার দিকে এক নিমিষে তাকিয়ে থেকে কথাটা বলল ইফতির মা। দেখলে কি মনে হয় আজ 4 বছর ধরে ভাইয়ের বাইকটা কত যত্ন করে রাখে এটাকে। বাইকটা তো তার জায়গার ঠিকই আছে, কিন্তু আজ ভাইটা কোথায় আছে, কেমন আছে, কি করছে কিছুই জানি না বলে আপু কান্না করলেন। নীলু বলে উঠল, আরে মামা তো। হ্যালো বন্ধুরা, না বলা ভালোবাসা সিজন 2 গল্পের 1 নাম্বার পার্ট নিয়ে চলে আসলাম। গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে